আচ্ছা, সবাই স্লাইড দেখতে পাচ্ছে সবাই? হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি আজকে ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ঢাকা সিটি কলেজ, জীববিজ্ঞান বিভাগ। তো আজকের আলোচ্য যে টপিকগুলো আছে তাদের মধ্যে প্লাস্টিড ও এর প্রকারভেদ। প্লাস্টিডের মধ্যে অন্যতম হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ভৌত ও রাসায়নিক গঠন, কাজ। আর আরেকটা অঙ্গাণু পড়ব রাইবোজোম। রাইবোজোমের প্রকারভেদ, ভৌত ও রাসায়নিক গঠন, কাজ। আজকের লেকচার তৈরিতে যে সমস্ত লেখকবৃন্দের বই অনুসরণ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হাসার বুক হাউস, মুভিন পাবলিকেশন, কাজল ব্রাদার্স লিমিটেড, গাজী পাবলিশার্সের বই অনুসরণ করা হয়েছে। স্লাইড তৈরিতে ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল সহকর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, আমরা আজকের যে টপিকটা সেটা হলো প্লাস্টিড। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য, কারণ উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু। প্লাস্টিড, তাহলে আমরা এখন বর্ণনায় যাব। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত লিপোপ্রোটিন নির্মিত দুইটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত বর্ণহীন বা বর্ণযুক্ত ইতস্তত বিক্ষিপ্ত ডিম্বাকার, থালাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকার সজীব বস্তুগুলোকে প্লাস্টিড বলা হয়। তো আমরা এখানে কতগুলো বৈশিষ্ট্য পড়লাম। তাহলে এটা সাইটোপ্লাজমে থাকবে। এর ঝিল্লিগুলো দুইটি, লিপোপ্রোটিন নির্মিত, বর্ণহীন হতে পারে, বর্ণযুক্ত হতে পারে, এবং এরা ডিম্বাকার, থালাকৃতি, ফিতাকার, তারকাকার হতে পারে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এগুলোকে আমরা বলতেছি প্লাস্টিড। আবিষ্কার ও নামকরণ: 1883 সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এদের নাম দেন ক্লোরোপ্লাস্ট। তাহলে প্লাস্টিড বলতে মূলত আমরা ক্লোরোপ্লাস্টকেই বুঝাবো। তোমাদের বইয়েও ক্লোরোপ্লাস্টের ছবি দেওয়া আছে। বিস্তৃতি: ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি কোষে প্লাস্টিড থাকে না। অন্য সব রকম উদ্ভিদ দেহে প্লাস্টিড থাকে। তাহলে ছত্রাকে থাকবে না, ব্যাকটেরিয়া বা আদি কোষে থাকবে না, নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড থাকবে না। অন্যান্য সব রকম উদ্ভিদ কোষে প্লাস্টিড রয়েছে। বিভিন্ন ধরনের প্লাস্টিড ছক আকারে দেখানো হলো। গঠন, কাজ ও রঞ্জক পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিড তিন ধরনের হয়। এক নম্বরটা হলো লিউকোপ্লাস্ট, বর্ণহীন; ক্রোমোপ্লাস্ট, বর্ণযুক্ত; ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের হয়। লিউকোপ্লাস্ট একে আমরা আবার খাদ্য সঞ্চয়ের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করতে পারবো: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট সবচেয়ে বড়। এরা শ্বেতসার বা স্টার্চ সঞ্চয় করে, যেমন আলু। তাহলে আলুতে যে সঞ্চিত খাদ্য থাকে সেটা হলো স্টার্চ বা শ্বেতসার, আর এই ধরনের স্টার্চ সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলবো অ্যামাইলোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, এরা প্রোটিন সঞ্চয় করবে, যেমন ভুট্টা বীজ। ভুট্টা বীজের মধ্যে প্রচুর প্রোটিন থাকে।
তাহলে প্রোটিন সঞ্চয় করে বিধায় এদের আমরা বলবো প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। ইলাইওপ্লাস্ট স্নেহ পদার্থ বা লিপিড মানে চর্বি ও তেল সঞ্চয়কারী পদার্থ থাকবে, যেমন সূর্যমুখী বীজের মধ্যে স্নেহ পদার্থ থাকে, এই জন্য এদেরকে আমরা বলবো ইলাইওপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্ট আমরা 3 ধরনের পেলাম। প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট বর্ণযুক্ত আমরা ইতিমধ্যে জানলাম, লাল হলে রোডোপ্লাস্ট, বাদামি হলে ফিওপ্লাস্ট, হলুদ হলে জ্যান্থোপ্লাস্ট, কমলা হলে ক্যারোটিনোপ্লাস্ট, 4 ধরনের। আর ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের। আমরা 3 ধরনের যে প্লাস্টিড রয়েছে তাদের বৈশিষ্ট্য বা পার্থক্য আকারে এখন আমরা পড়ব। বর্ণ, লিউকোপ্লাস্টের বর্ণ নেই, বর্ণহীন। ক্রোমোপ্লাস্ট অসবুজ কিন্তু রঙিন, মানে সবুজ বাদ দিয়ে অন্যান্য যে রঙগুলো আছে সেই রঙগুলো ধারণ করবে। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড। অবস্থান, লিউকোপ্লাস্ট মূল মানে মাটির নিচে যেগুলো আছে, ভ্রূণিম্নস্থ কাণ্ড, ভ্রূণীয় কোষ, গ্যামিট, বীজ কোষ প্রভৃতি যেসব অঙ্গ সূর্যের আলো পৌঁছায় না সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট থাকবে। তাহলে উদ্ভিদের মধ্যে যেসব অঙ্গে সূর্যালো পৌঁছাবে না সেসব অঙ্গ মূলত লিউকোপ্লাস্ট থাকে, সেসব অঙ্গের কোষগুলোতে লিউকোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময়, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি। এছাড়াও যেমন পাতাবাহার উদ্ভিদ আছে এদের কাণ্ডগুলো কিন্তু রঙিন, তাহলে ওখানেও ক্রোমোপ্লাস্ট থাকবে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অঙ্গ, যেমন পাতা এবং কচি কাণ্ড। লিউকোপ্লাস্টের রঞ্জক থাকবে না। ক্লোরোপ্লাস্ট প্রধান রঞ্জক হিসেবে থাকবে কমলা, লাল, কমলাই প্রধান, এরপরে লালের অবস্থান। এরপরে আসবে জ্যান্থোফিল, এর বর্ণ হবে হলুদ। আর ক্লোরোপ্লাস্টে থাকবে প্রধান রঞ্জক ক্লোরোফিল। উৎপত্তি, লিউকোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ক্রোমোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। আর ক্লোরোপ্লাস্ট এর উৎপত্তি সূর্যালোকের উপস্থিতিতে লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হয়। আচ্ছা, এখন আমরা প্রথমটাই আসি। লিউকোপ্লাস্ট কি হয়, যে সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট পরিণত হয়। তোমরা সবাই যখন নতুন আলো ওঠে, নতুন আলোর কোনো কোনো জায়গায় কিন্তু সবুজ থাকে, এটা কি খেয়াল করেছো? হ্যালো, যে আলোর মধ্যে নতুন আলো যখন ওঠে বাজারে, তখন কোন কোন আলোর এক প্রান্ত সবুজ হয়ে ওঠে, এটা কি কেউ খেয়াল করেছো? তাহলে ওটা কেন হয়? কারণ আলো সাধারণত মাটির নিচে হয়, আর আলোর উপরের মাটি যদি সরে যায় তাহলে সেই অংশটি সূর্যালোক পেয়ে থাকে। আর এই সূর্যালোক পেয়ে থাকার কারণে আলোর মধ্যে থাকা লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে যে সবুজ অংশ সেখানে ক্লোরোপ্লাস্ট, আর বাকি যেগুলো বর্ণহীন সেগুলোতে থাকবে লিউকোপ্লাস্ট। ব্যাপারটা ক্লিয়ার? এরকম কিন্তু আমরা আরো অন্যান্য ইতে আমরা দেখতে পারি, অন্যান্য ধরনের আলোর জাত আছে সেগুলোতে একই ব্যাপারে হয়। কাজ, লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করে রাখা, শর্করা থেকে স্বেচ্ছা জাতীয় খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্ট ফুলের পরাগায়ন এবং ফল ও বীজ বিস্তারে সাহায্য করা। ক্লোরোপ্লাস্টের কাজ সালোক সংশ্লেষণের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। আমরা ইতিমধ্যে বলেছি যে প্লাস্টিক বলতে মূলত আমরা ক্লোরোপ্লাস্টকেই বুঝাবো। আমরা পরীক্ষার সময়ও চাইবো ক্লোরোপ্লাস্টিককেই আমরা পরীক্ষায় লিখতে দিই। তো সবুজ বর্ণের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, রঞ্জক বা পিগমেন্টস, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের হয়। তাহলে ক্লোরোপ্লাস্টে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে হলো ক্লোরোফিল নামক বর্ণকণিকা, এই জন্য এটা সবুজ হবে। আবিষ্কার ও নামকরণ, 1883 সালে বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর
বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। কোষের রান্নাঘর নামে পরিচিত। প্রতি কোষের সংখ্যা এক বা একাধিক হতে পারে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এই সংখ্যা আরো কম থাকে। আকৃতি। সাধারণত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট লেন্স আকৃতির হয়, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতির বিচিত্রতা দেখা যেতে পারে। যেমন সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় শৈবাল উদ্ভিদে, যেমন ক্লামাইডোমোনাস এককোষী শৈবাল, এদের ক্লোরোপ্লাস্ট পেয়ালার মতো। স্পাইরোগেরা এর ক্লোরোপ্লাস্ট সর্পিলাকার বা স্পাইরাল। ইডোগোনিয়াম জালিকাকার। আমরা কিন্তু এখানে উচ্চারণ করলাম ইডোগোনিয়াম, এটা কিন্তু আসলে ওইডোগোনিয়াম, তাই না? দেখে মনে হচ্ছে ওইডোগোনিয়াম। তোমরা একটা বিষয় মনে রাখবা যে পরপর দুইটা ভাওয়েল থাকলে প্রথম ভাওয়েলের উচ্চারণ হয় না, পরের ভাওয়েলের উচ্চারণ হয়। কাজেই এখানে ইডোগোনিয়াম উচ্চারণটা হবে। তাহলে ইডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্ট হলো জালিকাকার। জিগনেমা এর ক্লোরোপ্লাস্ট তারকাকার। ইউরোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট ফিতা বা আংটির মতো বা গার্ডেল আকৃতি। গার্ডেল আকৃতি বলতে অনেকটা বোঝায় বেল্টের মতো। তো ইলেকট্রিক্সের শৈবাল, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, এটা পড়তে হবে। এর বিস্তারিত গঠন কাজ বিস্তারিত পড়তে হবে। পিথোফোরা, এটার ক্লোরোপ্লাস্ট হলো গোলাকার। তাহলে আমরা এরকম বিচিত্র আকৃতির ক্লোরোপ্লাস্টের নাম জানলাম। তাহলে আমরা আসবো আকার। লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস 3 থেকে 5 মাইক্রন হয়। আর স্পাইরোগেরা যে শৈবাল আছে, সেই শৈবালের সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা। কারণ স্পাইরাল কোষের যে ক্লোরোপ্লাস্ট তার আকৃতি হলো স্পাইরাল বা সর্পিলাকার। তাহলে এটাকে যদি আমরা সোজা করি তাহলে দেখা যাবে যে একটা কোষের তুলনায় এদের ক্লোরোপ্লাস্ট এর দৈর্ঘ্য বেশি। উৎপত্তি। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে আদি প্লাস্টিড হতে এদের উৎপত্তি হয়। আদি প্লাস্টিড 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট একটি গোলাকার বস্তু। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। আমরা একটা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট থেকে ধারণ করা একটা চিত্র। এখানে বাইরের লেয়ারটার নাম হলো আউটার মেমব্রেন বা বহিঃঝিল্লি, ভিতরে আছে ইনার মেমব্রেন বা অন্তঃঝিল্লি। দুই ঝিল্লির মাঝে যে ফাঁকা স্থান, একে আমরা বলবো ইন্টার মেমব্রেন স্পেস। এর আরো নাম থাকতে পারে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এখানে হলুদ বর্ণটা হলো লিপিড ড্রপলেট। ড্রপলেট মানে বিন্দু, লিপিড মানে এখানে বলা হচ্ছে লিপিড বিন্দু। ক্লোরোপ্লাস্টের ডিএনএ, এটা হলো ল্যামেলা। হ্যাঁ, এইখানে হলো পাশাপাশি দুইটা গ্রানাম আছে, দুইটা গ্রানামের মাঝখানে যে থাইলাকয়েড গুলো, এই থাইলাকয়েড গুলো যে যোগাযোগ নালী তৈরি করেছে, এর নাম হলো ল্যামেলা। এটা একটা স্ট্যাক বা একটা স্তূপ। এই স্তূপে 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে একটা গ্রানাম গঠিত। গোলাপি বর্ণ, এটা হলো স্টার্চ গ্রানিউল, এটা হলো রাইবোসোম। আর এটা হলো একটা থাইলাকয়েড, এর ভিতরে যে গহ্বর, এই গহ্বরটাকে আমরা বলতেছি লুমেন। আর এরকম একটা থালাকৃতির যে গঠন বা প্লেটের মতো যে গঠন, এখানে রয়েছে থাইলাকয়েড। তাহলে আমরা এখানে কি বলতেছি যে অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি করতে পারে। এখানে কয়টা আছে? 1 2, বাম দিকেরটা 1 2 3 4 5 6টা। তাহলে এখানে 6টা দেখানো হয়েছে। আসলে একটা গ্রানাম তৈরিতে 10 থেকে 100টি থাইলাকয়েড প্রয়োজন। আমরা এখানে অল্প সংখ্যক দিয়ে দেখাচ্ছি। একটা গ্রানাম তৈরিতে 10 থেকে 100টি থাইলাকয়েড প্রয়োজন। স্ট্রোমা। তাইলে এই যে আমরা দেখতে পাচ্ছি অন্তঃঝিল্লি দ্বারা আবৃত যে তরল, সে তরলটার নাম হলো ম্যাট্রিক্স বা মাতৃকা। এই মাতৃকার নামই হলো স্ট্রোমা। আমরা এবার আঁকানো ছবিতে যাই। এটা আমরা পরীক্ষার হলে আমরা এই ছবিটা আঁকবো। এখানে দেখতে পাচ্ছ সবাই, বাইরেটা হলো বহিঃঝিল্লি, মাঝখানের ভিতরেরটা হলো অন্তঃঝিল্লি, আর দুই ঝিল্লির মাঝখানে ফাঁকা স্থানটার নাম হবে আন্তঃঝিল্লি ফাঁকা স্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা থালার মতো গঠন, যার নাম থাইলাকয়েড। এর আরো একটা নাম শুনেছো, গ্রানাম চক্র।
একটা থাইলাকয়েডকে বা এক গ্রানাম চক্র বলা হয়। এরকম একটার পর একটা থাইলাকয়েড বিন্যস্ত হয়ে একটা গ্রানাম তৈরি করে। তাহলে আমরা একটু আগে বললাম একটা গ্রানাম তৈরিতে 10 থেকে 100টি থাইলাকয়েড প্রয়োজন। আর অনেকগুলো গ্রানামকে আমরা একত্রে বলবো গ্রানা। তাহলে এখানে কয়টা গ্রানাম আছে? 1 2 3টা আছে। একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রায় 40 থেকে 60টি গ্রানা থাকতে পারে, আমরা ছবিতে মাত্র 3টি দিয়েছি। তাহলে এরকম গ্রানাম 40 থেকে 60টা থাকবে। এটা হলো নীল বিন্দুগুলো বস্তুগুলোকে বলতেছে রাইবোসোম, আর হলুদ বস্তুগুলোকে বলছে তেল বিন্দু। এটা হলো স্টার্চ বা শ্বেতসার দানা, এটা হলো ডিএনএ। তাহলে পরীক্ষার সময় আমরা এই চিত্রটাই দিব। এবারে আমরা যাই ভৌত গঠনে। তাহলে এদের ভৌত গঠন বেশ জটিল। নিম্নের অংশগুলো নিয়ে গঠিত। প্রথমে আমরা আসবো আবরণী। আমরা আবরণী জানলাম, আবরণী হলো দ্বিস্তরী এবং বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি নামক দুটি পর্দা দ্বারা আবৃত থাকবে। ক্লোরোপ্লাস্টের এই দুইটা পর্দা বা মেমব্রেন আংশিক অনুপ্রবেশ্য বা বৈষম্যভেদ্য এবং অন্তঃঝিল্লি অপেক্ষা বহিঃঝিল্লি অধিক ভেদ্য হবে। পর্দাদের মাঝখানে আমরা বলতেছি পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। এর অনেকগুলো নাম আমরা শিখলাম, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস বা আন্তঃঝিল্লি ফাঁকা স্থান, তাই না? স্ট্রোমা আমরা ছবিতে ইতিমধ্যে বলেছি যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলে। পানিগ্রাহী মানে পানিকে আকর্ষণ করে, কলয়েডধর্মী বৈশিষ্ট্য এর আগে আমরা বলেছি। ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলে। তাহলে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সের নাম স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু আমরা ম্যাট্রিক্স দেখেছিলাম, কিন্তু ওখানে ম্যাট্রিক্সের নাম ছিল, কিন্তু আমরা এখানে স্ট্রোমা নামে পরিচিত পাচ্ছি। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে। স্ট্রোমাতে 70S রাইবোজোম আছে। তাহলে স্ট্রোমার মধ্যে যে রাইবোজোম গুলো আমরা দেখবো সেটা হলো 70S, অনেকটা আদিকোষীয় রাইবোজোম। হ্যাঁ, কারণ আদিকোষীয় রাইবোজোমও 70S। অসমোফিলিক দানা, ডিএনএ আরএনএ ইত্যাদি থাকে। এতে শর্করা তৈরির এনজাইমও থাকে। স্ট্রোমাতে সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন প্রক্রিয়া হয়ে থাকে। কারণ শর্করা তৈরির কয়টা চক্র আছে তোমরা জানো, কেলভিন চক্র বা C3 চক্র, C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র। তাহলে এই চক্রগুলো সাধারণত স্ট্রোমাতেই ঘটে। এই চক্রগুলো শর্করা তৈরির চক্র। তোমরা এটা নবম অধ্যায়ে পড়বা এই চক্রগুলো। তাহলে আমরা এবার আসছি থাইলাকয়েড বা গ্রানা। আমরা ছবিতে দেখলাম স্ট্রোমায় একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো থাকে তাদের থাইলাকয়েড বলে। এই যেখানে আমরা ছবিতে দেখলাম একটা থালার মতো গঠন, এখানে আমরা বলছি থাইলাকয়েড বা গ্রানাম চক্র। উচ্চ শ্রেণীর উদ্ভিদে কতগুলো থাইলাকয়েড স্তরীভূত হয়ে গ্রানা গঠন করে? বহু বচনে গ্রানা, এক বচনে গ্রানাম। এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। প্রতিটি গ্রানাম 10 থেকে 100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। তাহলে এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি। এবং গ্রানামের আকার 0.3 থেকে 17 মিলিমাইক্রন। স্ট্রোমা ল্যামেলি, দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই সংযুক্তকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলি বলে। আমরা এখানে দেখলাম এই যে এটা হলো স্ট্রোমা ল্যামেলাম, এক বচনে স্ট্রোমা ল্যামেলাম আর বহু বচনে স্ট্রোমা ল্যামেলি। তাহলে আমরা এই ছবিতে দুইটা মাত্র ল্যামেলি দেখতে পাচ্ছি, উপরে একটা নিচে একটা। এটা হলো সংযোগ নালী এই গ্রানামের এই থাইলাকয়েডের সাথে, আর পাশের গ্রানামের এই থাইলাকয়েডের সাথে সংযুক্ত। তাহলে স্ট্রোমা ল্যামেলির ভিতরে কিছু ক্লোরোফিল বিদ্যমান থাকে। এটিপি সিনথেসিস, থাইলাকয়েড মেমব্রেন অসংখ্য গোল বস্তু বহন করে, এগুলোকে এটিপি সিনথেসিস বলে। এই বস্তুতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। আমরা যদি এই একটা সূক্ষ্ম গঠন দেখি, একটা গ্রানামের
সূক্ষ্ম গঠন। এখানে আমরা একটা গ্রানামের চিত্র দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তিনটা থাইলাকয়েড দেওয়া হয়েছে, উপরে একটা, মাঝে একটা, নিচে একটা। তাহলে এই থাইলাকয়েডের ভিতরে এটা হলো প্রকোষ্ঠ, আর এগুলো হলো থাইলাকয়েড পর্দা। এই থাইলাকয়েড পর্দার মধ্যে সাজানো আছে খয়েরি বর্ণের, এগুলো হলো এটিপি সিনথেসিস, আর সবুজ বর্ণের এগুলো হলো ফটোসিনথেটিক ইউনিট। তাহলে আমরা বললাম এই এটিপি সিনথেসিস এগুলো হলো গোলাকার বস্তু। এই গোলাকার বস্তুর পূর্বের নাম কিন্তু অক্সিজম ছিল। এর যথাক্রমে তিনটা অংশ। হ্যাঁ, গোড়ার দিকে থাকে হলো ভিত্তি, মাঝে থাকে বৃন্ত, আর শীর্ষে থাকে মাথা। বৃন্ত, তাহলে তিনটা অংশ, ভিত্তি, বৃন্ত ও মাথা। তাহলে আমরা 6 নম্বরে যাবো এবার, ফটোসিনথেটিক ইউনিট ও কোয়ান্টাজম। থাইলাকয়েড মেমব্রেনের ভেতরের গাত্রে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট বিদ্যমান। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিলের 300 থেকে 400টি অণু থাকে। এসব বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায় এবং একসময় এদেরকে কোয়ান্টোজোম বলা হয়। তাহলে একটা কোয়ান্টোজোমে প্রায় 300 থেকে 400টি ক্লোরোফিল অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্টের এই অংশেই ফটো ফসফোরাইলেশন ঘটে। ফটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে এটিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া। এছাড়াও বিভিন্ন ধরনের এনজাইম, মেটাল আয়ন, মেটাল মানে ধাতব আয়ন, ফসফোলিপিড, কুইনন, সালফোলিপিড ইত্যাদি থাকে। ডিএনএ রাইবোজোম। তাহলে একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে সম-আকৃতির প্রায় 200টি ডিএনএ অণু থাকতে পারে। আর এই ডিএনএ অণু, ক্লোরোপ্লাস্টের যে ডিএনএ অণুগুলো আছে সেগুলো বৃত্তাকার এবং 70s রাইবোজোম থাকে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে বা মাতৃকা আছে সেখানে এই ডিএনএ এবং 70s রাইবোজোম থাকবে। তাহলে এই ডিএনএ এর সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে এবং কিছু প্রোটিন তৈরি করতে পারে। ক্লোরোপ্লাস্টের জিনোমে 120 থেকে 160 কিলোবেস থাকে এবং 120 প্রকার প্রোটিনের জন্য কোডিং সিকোয়েন্স আছে। আচ্ছা, এখানে কিলোবেস কথাটা কি কেউ বুঝো? কিলোবেস কথাটা বুঝো? কিলো মানে কিন্তু হাজার। জি স্যার। তাহলে বেজ এখানে, মানে খার নাকি? হ্যাঁ, তাহলে এখানে কতগুলো থাকবে? ভিত্তি। 120 থেকে 160 হাজার বেস থাকে। বেস মানে কি? ঠিক আছে, ভিত্তি বেস মানে ভিত্তি হলো ভিত্তি নাইট্রোজেনাস নাকি? খাত, যেগুলো আমরা বুঝি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আছে না, সেগুলোকে বোঝানো হয়েছে। আচ্ছা, ওটা তো দেখলাম। আচ্ছা, এবার আসছে রাসায়নিক গঠন। তাহলে রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ডিএনএ, আরএনএ ও কিছু এনজাইম, কোএনজাইম ও খনিজ পদার্থ দ্বারা গঠিত। তো এদের, ঠিকই কইছে। হ্যাঁ, ঠিকই, বুঝতে পারলাম না, অবশ্যই। বলো আমার। এটা তো মনে করো যে খারাপ, এটা আসলে বাস্তব। হ্যালো, জাকিরুল কিডারে। আচ্ছা, তাহলে রাসায়নিক গঠন। আমরা যদি ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজন নিই, তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কতগুলো উপাদান দেখতে পাবো। প্রথম উপাদান হলো আমিষ বা প্রোটিন। এদের পরিমাণ 35 থেকে 55 ভাগ। প্রোটিনগুলোর মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে। একটা হলো অদ্রবণীয় প্রোটিন 80 ভাগ। এই প্রোটিনগুলো লিপিডের সাথে মিলে ঝিল্লি তৈরি করে। আর বাকি 20 ভাগ থাকে দ্রবণীয় প্রোটিন, এরা ক্লোরোপ্লাস্টের ভিতরে এনজাইম তৈরি করে। লিপিড 10 থেকে 20 ভাগ। কোলিন সহ বিভিন্ন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড বেশি থাকে। রঞ্জক পদার্থ থাকে 6 থেকে 12 ভাগ। রঞ্জক পদার্থের মধ্যে বেশি থাকে ক্লোরোফিল এ 75 ভাগ, 25 ভাগ থাকে ক্লোরোফিল বি। এছাড়া অতি সামান্য পরিমাণে ক্যারোটিন আর জ্যান্থোফিল। নিউক্লিক অ্যাসিড থাকে 5 ভাগ। ডিএনএ এবং আরএনএ থাকবে। খনিজ পদার্থ এসে থাকবে 3 ভাগ। এর মধ্যে ম্যাগনেসিয়াম বেশি থাকে আর সামান্য পরিমাণে আয়রন, কপার, ফসফরাস ইত্যাদি থাকে। কার্বোহাইড্রেট পরিবর্তনশীল, তবে স্টার্চ এটা হবে সাধারণ কার্বোহাইড্রেট। কখনো কখনো স্টার্চ ছাড়া অন্যান্য কার্বোহাইড্রেট থাকতে পারে। ক্লোরোপ্লাস্টের কাজ: সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। সৌর শক্তিকে জৈব শক্তিতে রূপান্তর করা, বায়ুর কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপি তে যুক্ত করা। আরইউবিপি মানে কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট।
এটা হলো আমরা 19 তোমরা পড়েছো কেলভিন চক্র। তাহলে কেলভিন চক্রের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রাহক হলো আরইউবিপি। আরইউবিপি এর পূর্ণাঙ্গ নাম রাইবোলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, তাহলে যখন ক্লোরোপ্লাস্ট কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে তখন এই রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ফটোফসফোরেশন মানে সূর্যালোকের উপস্থিতিতে এডিপি কে এটিপিতে রূপান্তর করা, আলোক শোষণ ঘটাতে সাহায্য করা মানে আলোর উপস্থিতিতে উদ্ভিদ কিছু ফটো রেসপিরেশন ঘটায়। প্রাণীর ক্ষেত্রে কিন্তু রেসপিরেশনের জন্য আলোর প্রয়োজন হয় না, তবে উদ্ভিদের ক্ষেত্রে কিছু আলো উপস্থিতিতে রেসপিরেশন ঘটে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা, বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের সক্রিয়তা ধারণ করে রাখা। এই যে প্লাস্টিক পড়লাম, প্লাস্টিকের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বা লেকচারের শেষেও বলতে পারো। এখন মনে মনে করে রাখো যে এই প্রশ্নগুলো আমার দরকার। আচ্ছা, রাইবোজোম, আমরা আরেকটা অঙ্গনতে চলে যাব। রাইবোজোম প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত ঝিল্লিবিহীন ক্ষুদ্র গোলাকার দানাদার ও ভারী যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোজোম বলে। একে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয়। আবিষ্কার ও নামকরণ, বিজ্ঞানী আলবার্ট ক্লড 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে এই অঙ্গাণু আবিষ্কার করেন এবং নাম দেন মাইক্রোজোম। পরে জর্জ প্যালাডে 1955 সালে প্রাণী কোষে এদের পর্যবেক্ষণ করেন এবং রাইবো নিউক্লিয়ার প্রোটিন নাম দেন। প্রকৃতপক্ষে রিচার্ড বি রবার্টস 1958 সালে এদের নাম দেন রাইবোজোম। সংখ্যা, ইকোলাই ব্যাকটেরিয়া কোষ, ইকোলাই পূর্ণাঙ্গ নাম আসলে এসচেরিখিয়া কোলাই, আমরা ইকোলাই নামেই পরিচিত। তাহলে ইকোলাই নামক ব্যাকটেরিয়া কোষে রাইবোজোমের সংখ্যা প্রায় 20 থেকে 30,000, অর্থাৎ ব্যাকটেরিয়ার শুষ্ক ওজনের 22 ভাগই থাকে রাইবোজোম। আর প্রকৃত কোষে এদের সংখ্যা প্রায় 1 লাখ। অবস্থান ও বিস্তৃতি, সকল সজীব কোষে রাইবোজোম থাকে, কিন্তু যেসব কোষে প্রোটিন তৈরি বেশি হয় সেসব কোষে রাইবোজোমের পরিমাণ বেশি হয়। আদি কোষের রাইবোজোম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে মুক্ত অবস্থায় অবস্থান করে, আর প্রকৃত কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে নিউক্লিয়ার ঝিল্লিতে নিউক্লিওলাস অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় এবং কোষ ঝিল্লির গায়ে যুক্ত থাকে। তাহলে প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোম বিভিন্নভাবে থাকতে পারে। রাইবোজোম মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। যেহেতু ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া পড়ানো হয়েছে, তোমরা বলো দেখি ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার যে রাইবোজোম সেগুলো কি প্রকৃতির? 80s ছিল না 70s ছিল? 70s, থ্যাংক ইউ। তাহলে আদি কোষে এবং প্রকৃত কোষে উপস্থিত থাকার কারণে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণুও বলা হয়। যেহেতু দুই ধরনের কোষেই রয়েছে, এই জন্য এদের নাম সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমের প্রকারভেদ, আকার ও অধঃক্ষেপণ সহগ এর উপর ভিত্তি করে জীবকোষে দুই ধরনের রাইবোজোম শনাক্ত করা হয়েছে: 70s রাইবোজোম, 80s রাইবোজোম। আদি কোষে এবং প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের ভিতরে এই ধরনের রাইবোজোম থাকে। 70s রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে দুইটি, একটা হলো 50S ও আরেকটা 30S। প্রোটিন সংশ্লেষণের সময় এই দুইটি সাব ইউনিট একত্রিত হয়ে 70s একক গঠন করে। তাহলে আদি কোষে যখন এই সাব ইউনিট গুলো তৈরি হয় তখন আলাদাই থাকবে, এবং আদি কোষ মানে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া যখন প্রোটিন তৈরি করবে তখন দুইটি সাব ইউনিট একত্র হয়ে 70s রাইবোজোম গঠন করে। আবার প্রকৃত কোষের ক্ষেত্রে রাইবোজোমের দুইটা সাব ইউনিট, একটা হলো 60S, একটা হলো 40S, এরাও আলাদা থাকবে, কিন্তু প্রোটিন সংশ্লেষণের সময় এই দুটাই সাব ইউনিট একত্রিত হয়ে 80s একক গঠন করে। তাহলে প্রোটিন তৈরির আগে থাকে সাব ইউনিট গুলো আলাদা, আর প্রোটিন তৈরির সময় সাব ইউনিট দুটো একত্রিত হয়ে যায়।
তাহলে এই যে এখানে এস, বারবার যে এস কথাটা আসছে, এস মানে কি? এস মানে হলো ভেদভার ইউনিট। তাহলে উচ্চারণের প্রথমে এস কিন্তু আমাদের আসছে না, বা একে আমরা বলতেছি সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, বাংলা হলো অধঃক্ষেপণ গুণাঙ্ক। হ্যাঁ, কোন বস্তুকে তীব্র বেগে সেন্ট্রিফিউজ করলে যে নির্দিষ্ট গতিতে বস্তুগুলো তাদের আণবিক ভর ও আকৃতি অনুসারে টিউবের নিচে অধক্ষিপ্ত হয় তাদের অধঃক্ষেপণ গুণাঙ্ক বা ভেদভার একক বলে। এর আগে কোনো একটু বুঝাইছিলাম যে, বলেছিলাম যে আদি কোষকে যদি একটা সেন্ট্রিফিউজ টিউবে নেওয়া হয়, বা প্রকৃত কোষকে যদি একটা সেন্ট্রিফিউজ টিউবে নেওয়া হয়, সেই টিউবের ভিতরে কিছু দ্রবণ দেওয়া হয়। এই দ্রবণ দিলে দেখা গেল যে কোষগুলো লাইসিস হয়। কিন্তু এই দ্রবণ কোষ সহ টিউবটিকে যখন আমরা সেন্ট্রিফিউজ যন্ত্রে স্থাপন করব, সেন্ট্রিফিউজ যন্ত্র কি করবে, মিনিটে 3000 বার ঘোরাবে, যার ফলে ওই কোষের যাবতীয় উপাদান পদক্ষেপ আকারে টিউবের তলায় জমা হবে। তাহলে এই যে গতিতে জমা হবে বা যে হারে জমা হবে সেটাকে আমরা বলবো ভেদভার ইউনিট। তাহলে সেই গতিটা যদি 70 হয় তাহলে হবে 70 আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেই গতিটা হবে 80। তাহলে এটা বিজ্ঞানী ভেদভার্গের নামের প্রথম অক্ষর এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা যখন একক লিখছি তখন এস, কিন্তু এই এস কে যখন উচ্চারণ করব তখন আমরা বলবো ভেদভার্গ। অর্থাৎ বিজ্ঞানী দুইটা অংশই আমরা ব্যবহার করছি। রাইবোজোমের ভৌত গঠন। তাহলে প্রতিটি রাইবোজোমের দুইটি অসম উপ একক রয়েছে। একটা হলো বড় উপ একক গম্বুজের মতো বা গোলাকার, ছোট উপ একক ক্ষুদ্র টুপির মতো বা ডিম্বাকার। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে এটা উপরের অংশটা হলো বড় একক আর নিচের অংশটা হলো ছোট একক। পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উপ একক দুটি আলাদা থাকে। পলিপেপটাইড মানে কি? প্রোটিন। প্রোটিন তৈরি হওয়ার আগে এই দুইটা উপ একক বা সাব ইউনিট আলাদাই থাকবে, মানে এই দুইটা অংশ পরস্পর বিচ্ছিন্ন থাকবে। প্রোটিন তৈরির সময় দুইটা উপ একক একত্রিত হয়। তাহলে প্রোটিন সংশ্লেষণের সময় ছোট উপ এককটি বড়টির উপর গম্বুজের মতো সংযুক্ত হলেও উপ একক দুটি সরু ফাটল দিয়ে পৃথক থাকে, যার মধ্য দিয়ে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ প্রবেশ করে। তাহলে এখানে খেয়াল করো, এটা হলো বড় উপ একক, এটা হলো ছোট উপ একক। তাহলে ছোট উপ এককটি বড় উপ এককের সাথে একটা গম্বুজের মতো অবস্থান করেছে। দুইটা উপ একক সংযুক্ত হলেও মাঝখানে কিন্তু একটা ফাটল দেখা যাচ্ছে বা একটা ক্লেফট দেখা যাচ্ছে। এই ক্লেফটের মধ্যে দিয়ে কে প্রবেশ করেছে? এমআরএনএ। এই লাল এটা হলো এমআরএনএ। হ্যাঁ, এটা প্রোটিন তৈরির সময় এমআরএনএ এই অংশে অবস্থান করে। এখানে আমরা আরো জিনিস দেখবো। তাহলে যে বড় যে সাব ইউনিট, যদি এটা 60s, এখানে 50s দেওয়া আছে। 60s মানে প্রকৃত কোষের ক্ষেত্রে, আর 50s হবে আদি কোষের ক্ষেত্রে। তাহলে বড় সাব ইউনিটটাই তিনটা সাইট থাকে বা তিনটা স্থান থাকে। একটা সাইটের নাম এ সাইট, আর মাঝের সাইটটার নাম হলো পি সাইট, আর শেষেরটা হলো ই সাইট। প্রথমটা হলো এ সাইট, মানে অ্যামাইনো অ্যাসাইল সাইট। এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো গৃহীত হয়। তাহলে এ সাইট কি করে? অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করে। পি সাইট কি করবে? পেপটাইড বন্ধন দ্বারা অ্যামাইনো অ্যাসিড গুলোকে সংযুক্ত করে পলিপেপটাইড গঠন করে। পলিপেপটাইড মানে প্রোটিন। তাহলে পি সাইটে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন তৈরি হয় পেপটাইড বন্ধন দ্বারা। ই সাইট হলো এই পলিপেপটাইড বা প্রোটিন গুলো বের হয়ে যায়। তাহলে এই হলো বড় সাব ইউনিটের তিনটা সাইট। এই যে রাইবোজোমের বড় উপ এককে তিনটে সাইট বা অঞ্চল রয়েছে: এ সাইট, পি সাইট, ই সাইট। এটা আমরা যখন ট্রান্সলেশন পড়াবো তখন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা রাইবোজোমের বড় সাব ইউনিটের তিনটি সাইটের অবস্থান কাজ বুঝতে পেরেছি। এ সাইট, পি সাইট এবং ই সাইট, এই তিনটার অবস্থান ও কাজ সবাই কি বুঝতে পেরেছি? কারণ প্রোটিন তৈরির সময় এগুলো কিন্তু খুব কাজে, আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন কিন্তু এটা খুব কাজে দিবে। এবার আমরা যাই রাইবোজোমের রাসায়নিক গঠনে। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও আরএনএ।
এবং আরএনএ এর মধ্যে প্রধান হলো রাইবোজোমাল আরএনএ। তো প্রোটিন এবং আরএনএ 1:1 অনুপাতে অবস্থান করে। 70S রাইবোজোমে 52 প্রকারের প্রোটিন, 80S রাইবোজোমে 80 প্রকারের প্রোটিন অণু আছে। 70S রাইবোজোমে 3 ধরনের রাইবোজোমাল আরএনএ রয়েছে, একটা হলো 23S, 16S, এটা 5S। 80S রাইবোজোমে 4 ধরনের রাইবোজোমাল আরএনএ রয়েছে, 28S, 18S, 5.8S, 5S। তাহলে 70S এ 3 ধরনের আরআরএনএ আর 80S এ 4 ধরনের আরআরএনএ রয়েছে। এছাড়া 2-3 ধরনের আরএনএ এজ এনজাইম অল্প পরিমাণে ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকে। এই হলো রাসায়নিক গঠন। রাইবোজোমের কাজ। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। এরা সাইটোক্রোম উৎপন্ন করে যা কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করে। হ্যাঁ, তাহলে সবার শোষণের আমরা কতগুলো ধাপ করব, ওর মধ্যে একটা ধাপ আছে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই সাইটোক্রোম নামক ইলেকট্রন ট্রান্সপোর্টার থাকে, এরা ইলেকট্রন ক্যারি করে। এমআরএনএ কে নিউক্লিয়েজ এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। ঠিক আছে, তাহলে রাইবোজোম সুরক্ষা প্রদান করে কাকে? এমআরএনএ কে। কার থেকে? নিউক্লিয়েজ এনজাইম থেকে। আর নতুন প্রোটিনকে রক্ষা করে প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়া থেকে। রাইবোজোম আরএনএ সঞ্চয় করে রাখে। রাইবোজোমের যে উপাদান সেটা হলো রাইবোজোমাল আরএনএ, বেশি পরিমাণে থাকবে রাইবোজোমাল আরএনএ। তাহলে আজকে রাইবোজোমের গঠন শেষ করলাম। আর আজকে আমরা 2টা অঙ্গাণু পড়লাম, একটা প্লাস্টিড, একটা হলো রাইবোজোম। তাহলে এখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো রাইবোজোম বা প্লাস্টিড সম্পর্কে। না থাকলে আমার কিছু কোশ্চেন থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলো। এমআর মানে কি? কি বোঝায়? বলো। এমআরএনএ এমআরএনএ মানে হলো মেসেঞ্জার আরএনএ। কোশ্চেনটা কি বলো? আচ্ছা, মানে এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ। আরএনএ আসলে কয়েক ধরনের আছে, এমআরএনএ আছে, টিআরএনএ আছে, আরআরএনএ আছে, হ্যাঁ, এরকম জেনেটিক আরএনএ আছে। আরএনএ এর প্রকারভেদ অনেকগুলো আছে। স্যার টিআরএনএ অনুমানিক কি? কি নাম? ওটা স্যার কি বুঝে? বলো কি তোমাদের টিআরএনএ পি টিআরএনএ টিআরএনএ তো এখানে নাই। তোমাদের এখানে আমরা রাইবোজোমে পড়াইছি আরআরএনএ আর স্যার এমআরএনএ। আর মানে হলো রাইবোজোমাল আরএনএ আর এম মানে হলো মেসেঞ্জার আরএনএ। আমি আরো কিছু আরএনএ এর নাম বলেছিলাম। টিআরএনএ, টি মানে হলো ট্রান্সফার, ওটা এখানে নাই। আর আরেকটা হলো বলেছিলাম জিআরএনএ, জি মানে জেনেটিক। স্যার এটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, এগুলো হলো আরএনএ এর প্রকারভেদ। যখন আমরা পড়াবো তখন আমরা ওখানে জানতে পারবো। আচ্ছা, এবার আমার প্রশ্ন, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা মাতৃকাকে কি বলা হয়? কে বলতে পারো? ক্লোরোপ্লাস্টের মাতৃকা বা ম্যাট্রিক্সকে কি বলা হয়? রেসপন্স করো। ক্লোরোপ্লাস্টের মাতৃকাকে কি বলা হয়? কেউ পারছো না? স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। তারপরে এখানে দেখো ক্লোরোপ্লাস্টের এই স্ট্রোমার ভিতরে এই যে এরকম একটা প্লেটের মতো যে গঠন রয়েছে, এই গঠনটার নাম কি? একটা প্লেটের মতো গঠন, এর নাম কি? থাইলাকয়েড। তাহলে এই থাইলাকয়েড, হ্যাঁ, একটা গ্রানাম গঠনে কয়টা থাইলাকয়েড লাগবে? আমরা ছবিতে 10 এখানে থেকে 10 থেকে 100টি। 100টা। জি স্যার। আমরা এই ছবিতে এখানে দেখাচ্ছি 4 3 7টা, এখানে দেখাচ্ছি 5টা, আর এই ডান পাশে নিচের দিকে দেখাচ্ছি 4টা। তাহলে এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি হয়। ক্লোরোপ্লাস্টের ভিতরে এই স্ট্রোমার মধ্যে কয়টা গ্রানাম থাকতে পারে?
40 থেকে 60টি। 40 থেকে 60টি। হ্যাঁ, গ্রানাম হলো এক বচন, যখন একটা বোঝাবো